হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে বহুদিন পর উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর জন্য একটা ভিডিও নিয়ে আসতে পারলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুব ক্রুশিয়াল এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। 2025 সালে অর্থাৎ এবছরে যে সকল ছাত্রছাত্রীরা মার্চ মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য বাংলা অংশ থেকে কোন কোন টপিক ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেডি করলে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই 100% সফলতা অর্জন করতে পারবে, তাই নিয়ে আজকের ভিডিও। মূলত বলবো তোমাদের আজকে গল্প এবং কবিতা, বাংলা যে তোমাদের টেক্সট বই রয়েছে সেই টেক্সট বই অংশ থেকে যে গল্প এবং কবিতা অংশ রয়েছে সেই গল্প কবিতা অংশ থেকে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে এবং তার মধ্যে থেকে বাছাই করা কতগুলো প্রশ্ন তোমাদের জন্য আজকে দেব, যেগুলো কিন্তু অবশ্যই অ্যাজ আ ফাইনাল সাজেশন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য রেডি করতে হবে। তাহলে চলো দেরি না করে মূল ভিডিওটার দিকে তো যাবই, তার আগে বলবো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের টেক্সট বই এবং খাতা পেন নিয়ে আমি যে তোমাদের প্রশ্নগুলো দিচ্ছি বা সাজেশন হিসেবে দিচ্ছি ইম্পর্টেন্টের ভিত্তিতে সেগুলো কিন্তু অবশ্যই লিখে নেবে। সবার প্রথমে বলবো যে তোমাদের গল্প অংশতে তোমাদের টোটাল 3টে গল্প রয়েছে। একটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে, 2 নম্বর হচ্ছে ভাত এবং 3 নম্বর হচ্ছে ভারতবর্ষ। এই 3টে গল্প থেকে এবছরের যদি একটু ট্রেন্ড ভালো করে বুঝতে পারি তাহলে আমরা বলবো যে ভাত এবং ভারতবর্ষ গল্পটা কিন্তু সবাই বিশেষভাবে তৈরি করবে। কে বাঁচায় যে গল্পটা রয়েছে তুলনামূলকভাবে এবছর বড় প্রশ্নের জন্য সেটার বলা যেতে পারে ইম্পর্টেন্স বা গুরুত্বটা কম। শর্ট কোশ্চেনের জন্য তো অবশ্যই পড়তে হবে, কিন্তু বড় প্রশ্নের জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে ভাত গল্প এবং ভারতবর্ষ গল্পটি। এবার আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেক রকম ছাত্রছাত্রীরা মিশিয়ে রয়েছে, যারা একটু মধ্যম মানের বা একটু নিম্নমানের ছাত্রছাত্রী বা যাদের মনে হচ্ছে স্যার এখনো আমাদের একটু বিষয়গুলো কঠিন লাগছে, তারা আমি বলবো অবশ্যই কিন্তু ভারতবর্ষ যে গল্পটা রয়েছে একটা গল্প একটু খুঁটিয়ে পড়ো এবং যাবতীয় তোমাদের যে রেফারেন্স বই বা সহায়িকা বই রয়েছে সেই ভারতবর্ষ গল্প থেকে যা যা প্রশ্ন রয়েছে ইনক্লুডিং যে সালের প্রশ্ন রয়েছে সেই সালের প্রশ্নগুলো কিন্তু পুরোটা পড়ে ফেলো, তাহলেই কিন্তু দেখবে যে ভারতবর্ষ গল্প থেকে এবছর কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে। এবার যারা ভাবছো না স্যার আমি ভারতবর্ষ শুধুমাত্র টার্গেট করে যাব না, যদি না দেয় তখন কি হবে, এই জন্য আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই ভারতবর্ষ গল্পটার পাশাপাশি যারা একটু ভালো স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই ভাত গল্পটাও রেডি করবে ভারত গল্পটার সাথে সাথে। তাই এবছরের জন্য যদি গুরুত্ব সহকারেই বলা যায় যে কোন দুটো গল্প বিশেষভাবে তোমরা পড়বে, অবশ্যই বলবো 1 নম্বরে ভাত এবং 2 নম্বরে ভারতবর্ষ গল্প। এই দুটো গল্প থেকে কিছু বাছাই করা প্রশ্ন আজকে তোমাদের আমি দেব, যেগুলো পড়লেই কিন্তু আমার মনে হচ্ছে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য যথোপযুক্ত হবে। এবারও একটা কথা বলবো যে একটা উত্তরের কিন্তু বিভিন্ন রকম ঘুরিয়ে কোট লাইনের প্রশ্ন আসতে পারে। আমরা দেখেছি বিগত বছরের ট্রেন্ডগুলোকে ফলো করে যে প্রশ্নটাকে ভাবা হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বোর্ড কিন্তু সেই চেষ্টাই করে যে সেই প্রশ্নটাকে না দিয়ে তার আশেপাশের লাইনটাকে কিন্তু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই সেক্ষেত্রে বলবো যে ইম্পর্টেন্ট লাইনগুলো আমি তোমাদের আজকে প্রশ্নে বলবো তার আশেপাশের যে লাইনগুলো রয়েছে যেহেতু একই উত্তর হবে তার জন্য কিন্তু সেগুলো ভালো করে দেখবে। এই জন্য কিন্তু প্রত্যেকটা যে অর প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু আমি তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো প্রথমে আমরা ভাত গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানবো। ভাত গল্পের প্রথম যে প্রশ্নটি বলছে একটু সবাই খেয়াল করবে, বলছে আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবকে সে কোন বাদার খোঁজ করতে চেয়েছিল, কেন তার পক্ষে সেই বাদাটার খোঁজ করা আর হয়ে উঠলো না। অর্থাৎ বোঝা যাচ্ছে আমি তোমাদের বলতে চাইছি যে বাদা অংশ যেখানটা রয়েছে সে বাদাটার খোঁজ করতে পারলো না, সেই বাদাটা বড় বাড়িতে থেকে গেল অচল হয়ে, বাদার ভাত খেলে তবে তো সে বুঝবে। এই সম্পূর্ণ যে অংশগুলো রয়েছে অর্থাৎ বাদা যে টপিক নিয়ে যে কটা লাইন রয়েছে বাদা অংশটা অবশ্যই পড়বে। দ্বিতীয় দেখো অর প্রশ্ন হিসেবে আমি দিয়েছি সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, কোন বাদা, সে বাদার খোঁজ কে করছিল, বাদাটা কিভাবে বড় বাড়িতে অচল হয়ে থাকে। দেখো একই টপিকে রিলেটেড প্রশ্ন কিন্তু অবশ্যই পড়তে হবে। প্রথমেই বললাম বাদা নিয়ে যে কটা লাইন রয়েছে সবকটার কিন্তু ভালোভাবে উত্তর পড়বে। তৃতীয় আরেকটা অরে আসতে পারে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির এমন মনে হওয়ার কারণ কি। এই গেল বাদা অংশের প্রশ্ন। এবার 2 নম্বরে একটা প্রশ্ন বলছি
এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়, অর্থাৎ বড় পিসিমা চরিত্রটা ভালো করে কিন্তু দেখে যাবে। এই গেল প্রথম সেটের প্রশ্ন। যারা স্ক্রিনশট নিতে চাইছো অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নাও। চলে যাব পরের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন বলছে, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিয়ে আসতে যাচ্ছে। ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে বলতে কাকে বোঝানো হয়েছে? এবং বুঝতে পেরেই বা সে কি করলো, এটা একটা প্রশ্ন। অর্থাৎ ভাত না পাওয়ার জন্য বা ভাত যখন তারা ফেলে দিতে যাচ্ছে, এই যে উৎসবের জীবন যন্ত্রণা, ভাতকে পাওয়ার যে একটা চাহিদা, সেই চাহিদার প্রসঙ্গটা তুলেও কিন্তু প্রশ্ন দিতে পারে। আর একটা প্রশ্ন এভাবে ঘুরে আসতে পারে যে উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। অথবা ঠিক একই প্রশ্ন আর একটা কোটলাইনকে সংযুক্ত করতে পারে, যেটা হচ্ছে উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। ঠিক দেখো, একটা উত্তরকে ঘিরে কতগুলো কোটলাইন কিন্তু আবর্তন করছে। তাই যে আশেপাশে কোটলাইন গুলো রয়েছে অবশ্যই কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এবছর। যেহেতু এবছর আমাদের পুরনো সিলেবাসের একদম লাস্ট ইয়ার, এবছরই উচ্চ মাধ্যমিক একদম ওল্ড প্যাটার্নটাই হতে চলেছে, যেভাবে আমরা সকলেই দিয়ে এসেছি। পরের বছর থেকে উচ্চ মাধ্যমিকটাও সেমিস্টার পদ্ধতিতে হয়ে যাবে। তাই এবছর কিন্তু কোনোভাবে আর ফাঁকি দেওয়া যাবে না। তাই জন্য বলছি, যাতে এবছরটা একেবারে দুর্দান্ত তোমার জন্য হয়ে থাকে, প্রথমেই বছরের শুরু থেকে যেন তোমাদের প্রিপারেশনটা সেভাবেই থাকে। তার জন্যই এত প্রথমেই কিন্তু তোমাদের জন্য আমি প্রত্যেকটা গল্প এবং কবিতা থেকে সাজেশন বা প্রশ্ন গুরুত্বপূর্ণ আনার চেষ্টা করছি। বোঝা গেল? 3 নম্বরের প্রশ্নটা গেল। 4 দাগের প্রশ্ন বলছে, এবার এই জায়গাটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো। এবছর খুব একটা চান্স রয়েছে যে সর্বনাশ, উৎসবের জীবনে মাতলা নদীর বন্যার ফলে যে একটা বিভিন্ন বিপর্যয় নেমে এসেছিল, সেই বিপর্যয় জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। তাই কিছু কোট লাইন এখান থেকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। যেমন বলছে, সকাল হতেই বোঝা গেল সর্বনাশের বহরখানা, অথবা যা আর নেই, যা ঝড় জল মাত্রার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। অথবা আরেকটা কোট লাইন দিতে পারে, উৎসবের সংসারটা মাটিতে লুটোপুটি গেল। এই যে দুর্যোগ বা একটা বিপর্যয় সংসারে নেমে আসলে উৎসবের, সেই দুর্যোগের বর্ণনা অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলে রাখছি, এবছরই দুর্যোগ ঘটনা, বাধার ঘটনা এবং ভাত ফেলে দিয়ে আসার যে আকুল আরতি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। চলো, সর্বনাশের বা দুর্যোগের বর্ণনা দাও, উৎসবের উপর এর প্রভাবটি কি পড়েছিল সেটা লেখো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 5 দাগের একটা প্রশ্ন পড়বে অবশ্যই, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এই আচরণের কারণ বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে সেই ভাতের ডেচকি নিয়ে পালিয়ে যাওয়ার পর যখন বাসিনী তার পেছন করে, এই যে ঘটনাক্রমটা এবং ভাত খাওয়ার যে চাহিদা, সেটার জন্য যে উৎসব এরকম পাগলের মতো একটি হিংস্র কামটের মতো ব্যবহার করছিল, সেই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। চলো, সেকেন্ড সেটের প্রশ্নগুলো যারা স্ক্রিনশট নিতে চাইছো একটুখানি নিয়ে নাও। চলে যাব পরের ভাত গল্পের শেষ অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 থেকে 7টা প্রশ্ন পড়লেই মেন ধারার, গতানুগতিক ধারার এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। এরপর কিছু আমি অড প্রশ্ন দেবো, যদি বাই চান্স এর থেকে না দেয়, কিছু ইম্পর্টেন্ট লাইন কিন্তু তবুও থেকে যাচ্ছে, সেইগুলো পড়তে হবে। যেমন 6 দাগের প্রশ্ন বলছে, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও। এটা একটা অড প্রশ্ন, গতানুগতিক ধারার বাইরের প্রশ্ন। তারপর এটার অর দিতে পারে, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উতলা করে? এই যেগুলো কিন্তু একটু অড ধরনের প্রশ্ন মাথায় রাখতে হবে। গতানুগতিক বা ইয়ার কোশ্চেনের বাইরে গিয়েও কিন্তু দেখা যাচ্ছে বোর্ড প্রতি বছরই কিন্তু একটু ঘুরিয়ে করার চেষ্টা করছে। তাই এগুলো একটু অড ধারার প্রশ্নগুলো পড়বে। 7 দাগের প্রশ্ন বলছে, ভাতে হাত ঢুকিয়ে সে সর্বসুখ পায় ভাতের স্পর্শে। কার কথা বলা হয়েছে? তার এই অনুভূতির কথা বর্ণনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার অর প্রশ্ন দিতে পারে, চন্ননীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। কার কথা বলা হয়েছে? সে কেমন সুখ পেয়েছিল আলোচনা করো। এই একই হাতের ডেচকিতে হাত ঢুকিয়ে যে প্রসঙ্গটা রয়েছে সেখানে। স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও। চলে যাবো পরের অংশে। এবার কিছু অড প্রশ্ন ভাত গল্প থেকে, যেটা তোমরা অবশ্যই তৈরি করবে। আমার মতামত বা আমার একটা যদি কথা মানো, তাহলে বলবো যে
কিছু গতানুগতিক ধারার বাইরে গিয়েও না প্রশ্ন পড়ার দরকার। যারা ভালো রেজাল্ট করতে চাইছে এবং যারা ভালো ছাত্রছাত্রী তারা কিন্তু মোটেই সালের প্রশ্নকে বা ইয়ার কোশ্চেনকে কিন্তু সাজেশন করে কখনোই পড়ে যাবে না। কারণ আমাদের মনে হয় যে কখনোই সাল প্রশ্ন যদি পড়ে যাও, হঠাৎ করে যদি সালের প্রশ্ন না দেয়, বোর্ড কিন্তু এই চালাকিটা করে থাকে যে ভাবেই সবাই সাল প্রশ্ন পড়ে যাবে, বোর্ড তখনই কিন্তু গিয়ে সবাইকে মাঠে মেরে দেয়। তাই জন্য বলবো কিছু অড প্রশ্ন কিন্তু রেডি করবে, যেগুলো একটু ধারার বাইরের প্রশ্ন। তাই জন্য বলবো যে প্রশ্নগুলো 6-এর সাথে দিলাম, তার পাশাপাশি তুমি এই প্রশ্নগুলো রেডি করবে। যেমন তুমি কি বুঝবে সতীশ বাবু, নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। বক্তাকে উদ্ধৃত অংশের মধ্যে দিয়ে বাদা অঞ্চলের প্রান্তিক মানুষের যে জীবন যন্ত্রণা ধরা পড়েছে তা ভাত গল্প অবলম্বনে আলোচনা করো। এই একটা প্রশ্ন পড়বে অড প্রশ্ন হিসেবে। 2 নম্বর প্রশ্ন পড়বে, রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। কার কাজ? বড় বাড়ির বড় ও মেজ বউয়ের কাজগুলি কি তা আলোচনা করে। এটা একটু অড, আবার দিতেও পারে আবার নাও দিতে পারে, কিন্তু অবশ্যই চেষ্টা করবে রেডি রাখার। লাস্ট বলছে, ভাত গল্পে সমাজের 2 শ্রেণীর মানুষের কাছে ভাত কতখানি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তা আলোচনা করো। এই গেল ভাত গল্প অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। যারা মনে করছো ভারতবর্ষ গল্পের পাশাপাশি ভাত গল্পটাও তৈরি করবে, আমি তো বলবো সবারই তৈরি করা উচিত, তারা কিন্তু এই কটা প্রশ্ন 8 থেকে 10টা প্রশ্ন কিন্তু অবশ্যই তৈরি করবে। আমি জানি তোমাদের কাছে এই গল্পগুলো এখন জল ভাত, এবং টেস্ট পেপার সলভ করেও তোমরা দেখছো বহুবার কিন্তু এরকম নানা ধরনের প্রশ্ন টেস্ট পেপারে আসছে। তাই বলবো এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকে তৈরি করো শর্ট প্রশ্ন সলভের পাশাপাশি। চলো পরবর্তী যে গল্পটা রয়েছে অর্থাৎ আমাদের ভারতবর্ষ গল্প, এই গল্পটা না মোস্ট ইম্পর্টেন্ট গল্প এবছরের জন্য। যদি বোর্ড ট্রিক করে, কে বাঁচে দেয়, তবুও ভারতবর্ষ থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা 99% রয়েছে। আমি 1% কেন বলছি না, তার কারণ হচ্ছে সবটাই তো বোর্ডের হাতে, আমাদের এখানে কিছুই করার নেই। আমরা খালি পরীক্ষার দিন পরীক্ষা দিতে যাব, হাতে প্রশ্ন পাবো। এবার বোর্ড কি নির্দেশে প্রশ্ন করবে সেটা তো সম্পূর্ণ তারাই জানেন, কিন্তু একটা তো প্রেডিকশন বা একটা বাণী করা যেতেই পারে যে যেভাবে ট্রেন্ড ফলো হচ্ছে টেস্ট পেপার গুলোতে বা স্কুলের প্রশ্নগুলোতে, সেভাবে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষ গল্প থেকে কিন্তু একটা প্রশ্ন থাকছে। এবার যারা ভারতবর্ষ অবশ্যই রেডি করবে, যারা বলতে কি সবাই রেডি করবে, তাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। একদম গল্পের শেষ লাইন। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? 2 দাগের প্রশ্নে, তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটা কি? তারপর বলতে কি বোঝানো হয়েছে তার গল্প অবলম্বনে লেখো। 3 দাগের প্রশ্ন বলছে, কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে। কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠলো কেন এবং শেষ পর্যন্ত কি ঘটেছিল, এই অংশটা অবশ্যই পড়বে। তারপর, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি। 5 দাগের প্রশ্ন বলছে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। আচ্ছা, এই অদ্ভুত দৃশ্য আর এই অদ্ভুত দৃশ্যের মধ্যে কিন্তু কিছুটা হলেও তফাৎ রয়েছে, তাই দুটো একটু ভালো করে পড়বে, গুলিয়ে যাবে না যে এটা একটা বলেছে তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, এখানে বলেছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দুটো লাইনের মধ্যে কিন্তু একটু সিমিলারিটিস আছে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি, দৃশ্যটিকে অদ্ভুত বলা হয়েছে কেন। চলো এই প্রথম 5টা প্রশ্নের স্ক্রিনশট নিয়ে নাও তোমরা ভারতবর্ষ গল্প থেকে। চলে যাবো আমরা পরবর্তী সিরিজের প্রশ্নের দিকে। বলছে, সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, তো স্টার মার্ক করে রাখবে। আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছে? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। 8 দাগের প্রশ্ন বলছে, দেখতে দেখতে প্রচন্ড একটা উত্তেজনা ছড়ালো চারিদিকে। এই যে উত্তেজনার পার্টটা, এটাও কিন্তু এই বছরের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। যেখানে বুড়িকে নিয়ে যে ঝামেলার সৃষ্টি হয়ে গেল, সেই ঝামেলাটার বর্ণনা কিন্তু এই বছর খুব খুব ইম্পর্টেন্ট। তার রিলেটেড যে কোট লাইনগুলো ইম্পর্টেন্ট সেটা একটু দেখো। দেখতে দেখতে প্রচন্ড একটা উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনার ঘটনার বিবরণ দাও। ঠিক প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে। বচসা বেড়ে গেল, ভারতবর্ষ গল্প অবলম্বনে বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো। আবারও এই বচসা রিলেটেড বা এই ঝামেলা রিলেটেড প্রশ্নটা দিতে পারে, দোকানগুলো ঝাঁপ বন্ধ হতে লাগলো, এমন ঘটনার কারণ কি তা নিজের ভাষায় লেখো।
এখানে এই সিরিজের প্রথম 8টা প্রশ্ন কিন্তু ভারতবর্ষ গল্প থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। এরপরে দেখো, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। চলো, এরপরে এই গল্প থেকে আমরা কিছু অড প্রশ্ন পড়বো। যেমন ভারতবর্ষের ভাগ গল্প থেকে আমরা অড প্রশ্ন পড়লাম, তেমনই কিন্তু ভারতবর্ষ গল্প থেকেও কিছু অড প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। যেমন কি বলছে, আনুষ্ঠানিকতায় প্রচলিত ধর্মের সাথে মানব ধর্মের সবচেয়ে বড় বিভেদ ঘটিয়ে দেয়। ভারতবর্ষ গল্পটির মূল সুর বিদ্বেষ ও ধর্মান্ধতার পরিবর্তে এক অসাম্প্রদায়িক মানবীয় দৃষ্টিভঙ্গি। পাঠ্য গল্প অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ভারতবর্ষ গল্পটি কিভাবে সাম্প্রদায়িকতা বিরোধী এক গল্প হয়ে উঠেছে তার পরিচয় কিন্তু চাইতে পারে কোনো কোটলাইন না তুলে। এছাড়া লাস্ট দিকে আমরা পাই, তোরা মর, তোদের শতগোষ্ঠী মরু, মন্তব্যটি কার, মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। অথবা বুড়ি খেপে গিয়ে বলল, বুড়ি খেপে গিয়ে কি বলল, বুড়ির এই খেপে যাওয়ার কারণ কি। এগুলো একটু অড ধরনের প্রশ্ন তৈরি করবে। আমার মতে মনে হচ্ছে কিন্তু অবশ্যই অড প্রশ্ন আসার সম্ভাবনাটা তীব্র রয়েছে। এছাড়াও ভারতবর্ষ গল্পটির নামকরণ কতদূর সার্থক হয়েছে সেটা বিশ্লেষণ করো। এই কটা প্রশ্ন তোমাদের ভারতবর্ষ অংশ থেকে পড়লে কিন্তু যথেষ্ট হবে। এরপর চলে যাবো আমরা কবিতা আলোচনার দিকে। কবিতা অংশ তোমাদের টোটাল 5টা কবিতা রয়েছে। রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি এবং ক্রন্দনরতা জননীর পাশে। তার মধ্যে থেকে এবছর ট্রেন্ড বলছে 3টে কবিতা তোমাদের সর্বাধিক ইম্পর্টেন্ট। তোমরা জানো 2টো প্রশ্ন দেয়, একটা লিখতে হয়, তার মধ্যে থেকে 3টে কবিতা তোমাদের পড়তে হবে। নাম্বার 1 কবিতা হচ্ছে রূপনারায়ণের কুলে, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে শিকার এবং তৃতীয় হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। এই 3টে কবিতা উচ্চ মাধ্যমিক 2025 সালের ছাত্রছাত্রীদের জন্য সর্বাধিক ইম্পর্টেন্ট। এবার বলবে স্যার মহুয়ার দেশ আমি দেখি কি ইম্পর্টেন্ট না? আমার মতে বা ট্রেন্ড যেটা বলছে যে আমার মহুয়ার দেশ এবং আমি দেখি যেহেতু 2024 সালে অর্থাৎ বিগত বছরের পরীক্ষায় এসে গিয়েছে, তার জন্য এবছর কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সেই কবিতাটা নয়। বড় প্রশ্নের ক্ষেত্রের কথা বলছি, শর্ট প্রশ্নের জন্য প্রত্যেকটা কবিতায় কিন্তু সমান গুরুত্বপূর্ণ। চলো তাহলে প্রথম যে কবিতাটা অর্থাৎ রূপনারায়ণের কুলে, এই কবিতা থেকে তোমরা কি কি রেডি করবে। প্রথম প্রশ্ন বলছে, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল তাৎপর্য কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। 2 দাগের প্রশ্ন বলছে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সোজা কথায় বলতে গেলে রূপনারায়ণের কুলে কবিতাটা প্রত্যেকটা লাইন এবছরের জন্য ইম্পর্টেন্ট। আলাদা করে বাছাই করা প্রশ্ন রূপনারায়ণের কুলে থেকে দেওয়াটা একটু বিলাসিতাই বলে আমার মনে হয়। যেহেতু রবীন্দ্রনাথের কবিতা তাই প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের একটা কথা বলে দিই, রূপনারায়ণের কুলে যেহেতু একটু ডিপ মিনিং এর কবিতা বা গূঢ়ার্থমূলক কবিতা বা বলা যেতে পারে রূপক কবিতা, তার অন্তর্নিহিত অর্থ এক, বাহ্যিক অর্থ এক, সেই জন্য বলবো তোমরা যারা মধ্যম মানের ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু রূপনারায়ণের কবিতাটা স্কিপ করতে পারো। এছাড়া যে শিকার এবং ক্রন্দনরত জননীর পাশে কবিতা দুটো আছে, তোমরা কিন্তু সেই দুটোর উপর বিশেষ জোর দেবে। কারণ রবীন্দ্রনাথের কবিতা তো এক্ষেত্রে উত্তর লিখলেও উত্তরের নাম্বার পাওয়াটা যদি রবীন্দ্রনাথের সেই ভাবটা না তুমি ঠিকঠাক বিশ্লেষণ করতে পারো, ভাব বিশ্লেষণটাই তো রবীন্দ্রনাথের কবিতার মেন, তা সেটা যদি না হয় তাহলে কিন্তু রবীন্দ্রনাথের কবিতার নম্বর দেয় না। তাই জন্য বলবো তোমরা কিন্তু সেই দিকটায় না গিয়ে শিকার অথবা ক্রন্দনরত জননীর পাশে এই দুটো ফলো করতে পারো। চলো 3 দাগের প্রশ্ন বলছে, বা এই প্রশ্নটা বলে নি, আঘাত ও বেদনার মধ্যে দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তাৎপর্য আলোচনা করো। 3 দাগের প্রশ্ন বলছে, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন ব্যাখ্যা করো। প্রথম 3টে প্রশ্ন অবশ্যই তোমরা চাইলে সরে যাচ্ছে, স্ক্রিনশটটা নিয়ে নাও। চলো পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন। 5 দাগ, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সেই দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি তা আলোচনা করো। এই গেল কিছু গতানুগতিক ধারার প্রশ্ন। এবার আমরা দেখব কিছু অড জাতীয় প্রশ্ন, যেগুলো কিন্তু অবশ্যই তৈরি রাখতে হবে। প্রথম প্রশ্ন বলছে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। এটা যে এবার সব থেকে কঠিন, প্রায় সব সেটে এটা এসছে। সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। 8 দাগের প্রশ্ন বলছে, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে
সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ হয় কবিতা অবলম্বনে লেখো। অথবা দিতে পারে রূপনারায়ণের কুলে কবিতায় কবির যে জীবনবোধের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। অর্থাৎ মোটামুটি ভাবে 7 থেকে 8টা প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতা থেকে কিন্তু তোমাদের তৈরি রাখতে হচ্ছে। এরপর আমরা চলে যাবো শিকার কবিতার দিকে। শিকার কবিতার যে প্রথম প্রশ্নটা বলছে সেটি হলো, ওই ভোরের জন্য অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল, তার অপেক্ষার পরিণতি বা কি হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ, কোন শব্দকে অদ্ভুত বলা হয়েছে, শব্দটি অদ্ভুত কেন, এরপর কি ঘটনা ঘটলো। 3 দাগের প্রশ্ন বলছে, আগুন জ্বললো আবার, কবিতায় আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি, আবার আগুন জ্বললো কেন, এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়। খুব ইম্পর্টেন্ট শিকার কবিতা থেকে প্রশ্ন, তোমরা স্ক্রিনশট নিতে পারো। শিকার কবিতার পরবর্তী প্রশ্ন বলছে, শিকার কবিতায় ভোরের পরিবেশ কিভাবে চিত্রিত হয়েছে, এই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল। অথবা ঘুরিয়ে দিতে পারে, এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও, ভোরের আলোয় নেমে আসার পর কি হলো, সেই একই প্রশ্ন। জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতার পরে প্রশ্ন বলছে, শিকার কবিতায় মানব সভ্যতার ও মানব স্বভাবের নির্মম নৃশংসতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। অথবা এই প্রশ্নটায় কোটলাইন তুলে দিতে পারে যে উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। মাংস লোভী মানুষের যে হিংস্রতার ছবি শিকার কবিতায় প্রতিফলিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই গেল শিকার কবিতার প্রথম 5টা প্রশ্ন, একটু দাগিয়ে নেবে তোমরা। চলো চলে যাব আমরা পরে আমাদের যে আজকের আলোচনার তৃতীয় কবিতা, অর্থাৎ ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের লেখা কবিতা। এখান থেকে সবিশেষ 4 থেকে 5টা প্রশ্ন পড়লেই কিন্তু হবে। মূল কথা, প্রত্যেকটা কবিতার কিন্তু বিষয়বস্তু এবং নামকরণটা পড়ে যাবে, তাই যে কোট লাইনে আসুক না কেন তুমি তাহলে সেটাই লিখে আসতে পারবে, বিষয়বস্তু এবং নামকরণ। চলো, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন তা লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। ক্রন্দনরত জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন, এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 দাগের প্রশ্ন বলছে, কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, কোন প্রসঙ্গে এমন মন্তব্য, এই মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে আলোচনা করো। এই যে প্রথম 3টে প্রশ্ন বললাম, অবশ্যই কিন্তু তোমরা তৈরি করে যাবে উচ্চ মাধ্যমিকের জন্য। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও ক্রন্দনরত জননীর পাশে থেকে। চলে যাবো পরের প্রশ্ন, কেন ভালোবাসা, কেন সমাজ, কিসের মূল্যবোধ, কোন ঘটনার প্রেক্ষিতে কবি কথা বলেছেন, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটাও ঘুরিয়ে দিতে পারে, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, নিহত ভাই বলতে কবি কি বুঝিয়েছেন, উক্তিটির আলোকে কবির মনোভাব ব্যক্ত করো। এই ছিল মোটামুটি ভাবে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্নের তালিকা, যেখানে গল্প অংশ অর্থাৎ আমাদের ভারতবর্ষ এবং ভাত গল্প এবং কবিতা অংশ থেকে রূপনারায়ণের কুলে, শিকার এবং ক্রন্দনরত জননীর পাশে এই 3টে কবিতার আলোচনা, তার সঙ্গে সঙ্গে কোন কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিকের জন্য রেডি করতে হবে তা নিয়ে করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং কমেন্ট করে জানাবে যে এর মধ্যে থেকে তোমাদের কোনো প্রশ্ন, এতগুলো যে গল্প কবিতা আলোচনা করলাম তা তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষায় কোনোভাবে এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আমি কিন্তু কমেন্টগুলো পড়ে অবশ্যই বুঝতে পারবো যে এই প্রশ্নগুলো সত্যিই সার্থক হয়েছে তোমাদের দেওয়া। এছাড়াও বলবো আরো পরবর্তীকালে তোমাদের যে ভারতীয় গল্প কবিতা রয়েছে বা তোমাদের সাহিত্যের ইতিহাস রয়েছে, সেই রিলেটেডও কিন্তু সাজেশনের প্রস্তুতি চলছে। তোমরা খুব শীঘ্রই সেই সাজেশনটা পেয়ে যাবে, তার জন্য কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাতে হবে পরবর্তী সাজেশনগুলো তোমরা চাইছো কিনা। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, পড়াশোনা করতে থাকো, টেস্ট পেপার সলভ করো এবং অবশ্যই সোমস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, টাটা।